বিপ্লবের বীজ, গ্রামের মাটিতে জন্ম নেওয়া লাল ভাবনা। প্রবন্ধ। ভূমিকা: লাল ভাবনার মাটি ও মানুষ। ভারতের গ্রামীণ সমাজ শতাব্দীর পর শতাব্দী ধরে শোষণ, বঞ্চনা ও সংগ্রামের ইতিহাসের ধারক। এখানেই জমিদার, মহাজন, সামন্ততন্ত্রের বিরুদ্ধে কৃষকের মুঠিবদ্ধ হাত উঠেছিল প্রথম। এখানেই মাটির গন্ধ মিশে আছে ঘামের, প্রতিরোধের আর এক অনমনীয় স্বপ্নের, সমতার, স্বাধীনতার ও ন্যায়ের। এই মাটিতেই জন্ম নিয়েছিল লাল ভাবনা, শ্রেণী সংগ্রামের সেই চেতনা যা শ্রমিক ও কৃষকের ঐক্যের ওপর দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ভবিষ্যতের স্বপ্ন দেখায়। বিপ্লবের বীজ কোনো দূর আকাশের আলো নয়, বরং মাটির নিচে ধীরে ধীরে বেড়ে ওঠা সেই শক্তি যা অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিনিয়ত মাথা তোলে। ভারতের গ্রামের মাটিতে এই বীজের জন্ম, বিকাশ ও বর্তমান পুনরাবির্ভাব আমাদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ১. ঔপনিবেশিক যুগের পটভূমি, শোষণের শিকড়। ঔপনিবেশিক ভারতে গ্রাম ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড। ইংরেজরা স্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদার শ্রেণীকে তৈরি করল, যারা কৃষকের রক্তে নিজের প্রাসাদ গড়ল। কৃষক হারালো নিজের জমি, হয়ে গেল বর্গচাষী বা মজুর। রেন্ট, রাজস্ব এবং লাঠি, এই ৩ অস্ত্রের মাধ্যমে গ্রামবাসীর ওপর নেমে এলো নির্মম দমন। 1857 সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1940-এর দশকের তেভাগা আন্দোলন পর্যন্ত ভারতের ইতিহাসে যত বড় বিদ্রোহ হয়েছে তার মূল উৎস ছিল গ্রামীণ শোষণ। কৃষকের বঞ্চনা থেকে জন্ম নিল প্রথম লাল চিন্তা, জমির মালিকানা কৃষকের হাতে ফেরানোর দাবি। এই সময়ে গড়ে ওঠে প্রথম কৃষক সংগঠন ও শ্রমিক ইউনিয়ন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পাশাপাশি কৃষক মজুরেরা বুঝতে শুরু করে স্বাধীনতা মানে কেবল পতাকা নয়, বরং ভূমি, খাদ্য ও মর্যাদার অধিকার। ২. কৃষক প্রতিরোধের ধারায় বাম চেতনার উন্মেষ। বাংলার মাটিতে এই ভাবনার রূপ পেল স্পষ্ট আকারে। 1930-এর দশকে গড়ে ওঠে কৃষক সভা আন্দোলন, যার নেতৃত্ব ছিলেন ভবানী সেন, হরিনারায়ণ মুখার্জি, EMS নাম্মুদিরিপাদ, পি সুন্দরাইয়া প্রমুখ। তাদের দাবি ছিল জমি যার, চাষ তার, ঋণের বোঝা মাফ, মহাজন জমিদারের শোষণ বন্ধ, গ্রামীণ শিক্ষার প্রসার ও সমান অধিকার। এই আন্দোলনের ভিতর দিয়েই বাম রাজনীতির ভিত্তি পোক্ত হয়। মার্কস লেনিনের তত্ত্ব গ্রামীণ ভারতে নতুন অর্থ পেল। গ্রামের মজুরেরা বুঝতে পারল, আমার শত্রু বিদেশি নয় শুধু, আমার শত্রু সেই জমিদার যে আমার ঘামের ফসল লুটে নেয়। এই উপলব্ধি লাল ভাবনার মূল মন্ত্র হয়ে উঠল। ৩. তেভাগা আন্দোলন, বিপ্লবের বীজ প্রথম অঙ্কুরিত। 1946-47 সালে তেভাগা আন্দোলন ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত যখন লাল পতাকা সত্যিকারের অর্থে গ্রামের মাটিতে নেমে আসে। বর্গচাষীরা দাবি তুলল ফসলের 3 ভাগের 2 ভাগ চাষির, 1 ভাগ জমিদারের। নারী পুরুষ নির্বিশেষে কৃষক সমাজ সংগঠিত হল, শুরু হলো গ্রামীণ বিদ্রোহ। কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে নেতৃত্ব দেয়। মহিলা কৃষকরাও এগিয়ে আসেন, বিশেষত উত্তরবঙ্গের নারীরা। তারা বাঁশের লাঠি হাতে লাল পতাকা নিয়ে মাঠে নামল। গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ল প্রতিরোধের গান। তেভাগার লড়াই চলবেই চলবে, লাল পতাকা মাটির মাঝে উড়বে। তেভাগা শুধু অর্থনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল গ্রামীণ শ্রেণী চেতনার উত্থান। এই লড়াই প্রমাণ করে বিপ্লবের বীজ মাটির গভীরে গেঁথে গেছে। ৪. নকশালবাড়ি, কৃষি বিপ্লবের প্রতিশ্রুতি। 1967 সালে দার্জিলিং জেলার ছোট্ট গ্রাম নকশালবাড়ির নাম ইতিহাসে অমর হয়ে গেল। চারু মজুমদার, কানু সান্যাল, ঝাড়া মাঝি প্রমুখ নেতাদের আহ্বানে কৃষকরা জমিদারদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। স্লোগান উঠল, জমি যার, ফসল তার। এই আন্দোলন ছিল মার্কস লেনিন মাওবাদী চিন্তার বাস্তব প্রয়োগ। বিপ্লবের বীজ তখন অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠল। যদিও রাষ্ট্রীয় দমননীতি ও বিভ্রান্তির কারণে নকশালবাড়ি আন্দোলন দমন করা হয়, তবু তার আদর্শ আজও গ্রামীণ চেতনায় জীবিত। নকশালবাড়ি শেখায় গ্রামীণ সমাজের শোষিত মানুষের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া কোনো সত্যিকার মুক্তি সম্ভব নয়। ৫. লাল ভাবনার সাংস্কৃতিক রূপ, গান, নাটক, চিত্রাঙ্কনে বিপ্লব।
গ্রামীণ সমাজে লাল ভাবনার প্রচার শুধুমাত্র রাজনীতি নয়, ছিল এক গভীর সাংস্কৃতিক জাগরণ। লোকগান, পথনাটক, চিত্রাঙ্কন ও কবিতা সব কিছুতেই উঠে আসে শ্রেণী সংগ্রামের বার্তা। আইবুড় হাতের গান, তেভাগার গান, মাটির গান, এইসব লোককণ্ঠে আন্দোলনের ইতিহাস অমর হয়ে আছে। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র, সলিল চৌধুরীর সঙ্গীত, হেমাঙ্গ বিশ্বাসের গান সবই এই লাল ভাবনার সন্তান। গ্রামে চাষি যখন গানে বলে, আমার মাটির ফসল আমি পাবো, আমার ঘামের দাম আমি চাই, তখন সেটা শুধু সুর নয়, তা এক রাজনৈতিক উচ্চারণ। 1977-2011 বাম শাসনের যুগ ও লাল ভাবনার প্রতিষ্ঠানীকরণ। 1977 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। এটি ছিল ইতিহাসের নতুন অধ্যায়, যখন বিপ্লবের বীজ প্রথমবার রাষ্ট্রীয় ক্ষমতার মাটিতে রোপিত হয়। ভূমি সংস্কার বা অপারেশন বর্গা ছিল এই যুগের সবচেয়ে বড় সাফল্য। প্রায় 30 লক্ষ বর্গ চাষি তাদের জমির অধিকার পায়। পঞ্চায়েত ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করল, গ্রামের মানুষ প্রশাসনে সরাসরি অংশ নিতে পারল। এই সময় কৃষক শ্রমিকদের জীবনে কিছুটা স্থিতি আসে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এই সব ক্ষেত্রে অগ্রগতি ঘটে। কিন্তু একই সাথে লাল ভাবনার আদর্শও ধীরে ধীরে প্রশাসনিক কাঠামোয় আবদ্ধ হয়ে পড়ে। আন্দোলনমূলক চেতনা অনেক ক্ষেত্রে স্থিমিত হয়ে যায়। 7. বিস্ময়নের যুগে গ্রামীণ সংকট, নতুন শত্রুর আবির্ভাব। 1991 সালের পর থেকে ভারতের অর্থনীতি যখন নবোদান নীতির পথে হাঁটতে শুরু করল, তখন গ্রামীণ সমাজে নতুন ধরনের শোষণ জন্ম নিল। কর্পোরেট কৃষি, চুক্তি চাষ, জমি অধিগ্রহণ এবং কৃষক আত্মহত্যার মহামারী এই সব বাস্তবতা লাল ভাবনাকে আবার জাগিয়ে তোলে। আজকের শত্রু আর জমিদার নয়, বরং বহুজাতিক কর্পোরেশন ও রাষ্ট্রীয় পুঁজিবাদ। কৃষকের জমি চলে যাচ্ছে শিল্পাঞ্চলে, গ্রামের যুবকেরা হচ্ছে পরিযায়ী শ্রমিক। এই সময়েই সিঙ্গুর, নন্দীগ্রাম, পুষ্ক জেলায় আধুনিক তেভাগা আন্দোলনের পুনর্জন্ম ঘটে, যেখানে কৃষক ও বামপন্থী যুব সমাজ একত্রে বলে, জমি আমাদের মা, বিক্রি করব না। 8. নারী ও লাল ভাবনা, সংগ্রামের অর্ধেক ইতিহাস। গ্রামীণ বিপ্লবের ইতিহাস নারী ছাড়া অসম্পূর্ণ। তেভাগা থেকে নকশালবাড়ির প্রতিটি আন্দোলনে গ্রামীণ নারীরা সামনের সারিতে দাঁড়িয়েছে। তারা শুধু সহায়ক নয়, বরং নেত্রী হয়ে উঠেছেন। মীনাক্ষী মুখার্জি, শান্তিবালা দেবী, ফুলমণি মাহাতো, রাজশ্রী দাস প্রমুখ নারীরাই দেখিয়েছেন শ্রেণী সংগ্রাম ও নারী মুক্তি একে অপরের পরিপূরক। আজও ভারতের গ্রামীণ নারী শ্রমিকদের মধ্যে সমান মজুরি, জমির অধিকার ও নিরাপত্তার প্রশ্নে লড়াই চলছে। এই লড়াই লাল ভাবনার নতুন দিকচিহ্ন তৈরি করছে। 9. বর্তমান সময়ের লাল ভাবনা, পুনরুত্থান না পুনর্গঠন। আজকের সময়ে লাল ভাবনা নতুন প্রশ্নের মুখে। গ্রামীণ শ্রমের কাঠামো বদলে গেছে, কৃষক পরিবার নগরায়নের চাপে ভেঙে পড়ছে, যুব সমাজের অনেকেই বেকার বা শহরে পাড়ি দিচ্ছে। তবু এই সমস্ত পরিবর্তনের মাঝেও বিপ্লবের বীজ মরেনি, বরং তার নতুন রূপ নিচ্ছে। পরিবেশ আন্দোলনে, শ্রমিক কৃষক ঐক্যের নতুন ফোরামে, ডিজিটাল মাধ্যমে বাম প্রচারে এবং স্থানীয় স্বশাসনের নতুন পরীক্ষায়। আজকের লাল ভাবনা হয়তো আগের মতো স্লোগানধর্মী নয়, কিন্তু তার অস্তিত্ব আরও গভীর, আরও জৈবিক। 10. উপসংহার, বীজ এখনও মাটিতে আছে। বিপ্লবের বীজ কখনো মরে না, কখনো তা গাছ হয়ে ওঠে, কখনো থাকে সুপ্ত। গ্রামীণ ভারতের মাটিতে এখনও সেই বীজ রয়ে গেছে, হয়তো কোনো চাষির চোখে, কোনো নারীর হাতে, কোনো ছাত্রের প্রতিবাদে, কোনো গানে। যতদিন অন্যায় থাকবে, যতদিন মজুরের ঘাম বিনা দামে বিকোবে, ততদিন এই বীজ নতুন নতুন রূপে অঙ্কুরিত হবে। যে মাটিতে রক্ত পড়েছে, সেই মাটি আগামী বিপ্লবের জন্মভূমি। শেষ কথা, গ্রামের মাটিতে জন্ম নেয়া লাল ভাবনা শুধু ইতিহাস নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এর লক্ষ্য শোষণহীন, বৈষম্যহীন সমাজ। আজকের জন্মের দায়িত্ব এই ভাবনার শিকড় যেন শুকিয়ে না যায়, বরং নতুন আলোয়, নতুন মাটিতে, নতুন প্রজন্মে তা আবার ফুটে ওঠে। বিপ্লবের বীজ এখনও বেঁচে আছে, মাটির গভীরে, মানুষের মনে।